আমার গলাচিপা দশমিনার মানুষ এবং বিশেষ করে আমার তরুণ প্রজন্ম, আমি আপনাদেরকে বলবো যে এই তরুণ প্রজন্মই কিন্তু বাংলাদেশের বর্তমান শক্তি। কিন্তু আওয়ামী লীগের কিন্তু একটা বৃহৎ ভোট ব্যাংক রয়েছে। আপনি জানেন যে কখনো বলা হয় যে 30%, কখনো বলা হয় 40%। সে জায়গা থেকে আওয়ামী লীগ এবং সবার জন্যই আমাদের দল নিরাপদ। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনীত প্রার্থী, হাত পাকা প্রার্থী। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, উন্নয়নের ব্যবস্থা আমরা করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সংঘাতের শঙ্কা আপনি দেখছেন? দেখুন, সংঘাতের সংখ্যা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, স্বাগত জানাচ্ছি সকালবেলা স্টুডিও থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খুব ঘনিয়ে আসছে, এবং সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বেশ সরব উপস্থিতি জানান দিচ্ছে। তার এই ধারাবাহিকতায় আহ ব্যতিক্রম নয়, দেশের সকল রাজনৈতিক দলগুলোই ইতিমধ্যে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। আমরা চেষ্টা করছি যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আহ, তরুণ প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলবার জন্য। আমাদের আজকের অতিথির যিনি রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, পটুয়াখালী গলাচিপা দশমিনা আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক। স্বাগত আপনাকে। আপনাকেও আপনার মাধ্যমে আমরা সকালবেলা সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, আপনি নিশ্চয়ই এলাকায় গণসংযোগ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। কেমন লাগছে এবং কি রকমের সাড়া পাচ্ছেন এলাকায়? দেখুন, আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা যথেষ্ট উৎসব মুখর পরিবেশেই চলছে। আমাদের এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহত্তম সংগঠন। আমাদের ওখানে ইতিপূর্বে আমরা ৬ মাস আগে থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। যার ফলে বর্তমানে মাঠে আমাদের কার্যক্রম করতে কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না। এবং এক্ষেত্রে আমরা সহযোগিতা পাচ্ছি আমাদের ইসলামী আন্দোলনের শতভাগ ওয়ার্ড কমিটি আছে ২টা উপজেলার, আমার দশমিনা এবং গলাচিপায়। এবং আমার ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, ওলামা সংগঠন, সমস্ত সংগঠনের ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি আছে। এবং নারী টিম আমাদের সচল আছে। যার ফলে আলহামদুলিল্লাহ আমরা সর্বত্র কার্যক্রম পরিচালনা করছি এবং সাড়া খুব ভালো পাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই যে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা ভূমিধস বিজয়ের জন্য অপেক্ষা করছি। আপনি বলছিলেন যে আপনাদের যে নেতা কর্মীরা রয়েছে, ওয়ার্ড কমিটি রয়েছে সব জায়গায়, আপনি যখন গণসংযোগে যাচ্ছেন বা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, তখন আপনার নেতা কর্মীদের কাছ থেকে কি রকম সাড়া পাচ্ছেন? তারা সম্পূর্ণ সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই আমাদের দলের মধ্যে এটা একটা মজার বিষয় যে আমাদের কোনো কোন্দল নাই। আমাদের যতগুলি সংগঠন সবাই নেতৃত্ব ফলো করে। সেই জায়গা থেকে যেহেতু কোন্দল নাই, কোনো দলাদলি নেই, সবাই সেখানে আমরা সম্মিলিতভাবেই কাজ চালাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীন একটা সংগঠন বলা যায়, কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের কারণে আসলে 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা হয় তাদের কার্যক্রম, এবং তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের কিন্তু একটা বৃহৎ ভোট ব্যাংক রয়েছে। আপনি জানেন যে কখনো বলা হয় যে 30%, কখনো বলা হয় 40%। একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের নিশ্চয়ই রয়েছে। তাদের যে ভোট গুলা রয়েছে বা তাদের যে ভোটাররা রয়েছে, তারা তো এখনো বাংলাদেশেই অবস্থান করছে। তারা তো অন্যান্য যারা রয়েছে নেতা কর্মীরা তাদের মতো অন্য জায়গায় আত্মগোপনে নেই, কিন্তু তারা কিন্তু এলাকায় রয়েছে। তো এই যে ভোটার যে একটা মানে বৃহৎ একটা ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটাকে আপনারা আপনাদের জায়গায় নিয়ে আসতে বা আহ, আহ, আপনাদের ভোটে কনভার্ট করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? দেখুন, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নয়, এখানে বা বিএনপি বলতে নয়, এখানে আমাদের যেই কি বলে যে সাংগঠনিক যে আইডিওলজি বা আমাদের যে আদর্শ, এটা যদি আমরা পরিষ্কার করে বলি সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি বা আদার্স যে সংগঠনগুলি আছে যারা মাঠে এই মুহূর্তে আছে বা নাই, সবার জন্য আমাদের কথা হলো যে ধরুন আমরা একটা সুশাসন চাই, ইনসাফ চাই এবং বাংলাদেশ থেকে জুলুম, দুঃশাসন, দল কেন্দ্রিকতার আমরা অপনোদন চাই। সে জায়গা থেকে আওয়ামী লীগ এবং সবার জন্যই আমাদের দল নিরাপদ। কারণ আমাদের দল আসলে কাউকেই পালাতে হবে না। আমাদের দল আসলে কাউকেই নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না। যারা অপরাধী তাদের বিচার হবে এবং অপরাধীদের বিচার হয়, এটা আওয়ামী লীগও চাই, বিএনপিও চাই, আমরাও চাই। সেক্ষেত্রে সে অপরাধী যদি আমার সংগঠনের কেউ হয়, অবশ্যই আমরা তার বিচার করব। সেটা যদি আওয়ামী লীগ বা বিএনপির কেউ হয়, তারও বিচার হবে। কিন্তু অন্যায়ভাবে কোনো দলকে ক্ষমতায় না থাকার কারণে তাকে দেশত্যাগ করতে হবে অথবা তাকে পালিয়ে বেড়াতে হবে, এই সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। এটা একটা আমূল পরিবর্তন আমরা চাই। যার জন্য আমরা মনে করি যারা নিরাপত্তা চায় এবং যারা উন্নয়নের নিশ্চয়তা চায়,
তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাত পাখায় নিরাপদ। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনীত প্রার্থী, হাত পাকার প্রার্থী। আপনার নির্বাচনী এলাকায় যে সংকট রয়েছে, সে সংকট নিরসনে মানে আপনি এলাকার যে উন্নয়ন, সে উন্নয়নের ব্যাপারে আপনি কি ভাবছেন? কি রকমের ইস্তেহার আপনার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রয়েছে? দেখুন, আমার এলাকাটা হচ্ছে নদীমাতৃক এলাকা, উপকূলীয় অঞ্চল এবং চর কেন্দ্রিক। আমার ৩টা ইউনিয়ন আছে, যেটা চরের মধ্যে পুরোপুরি গণবিচ্ছিন্ন একটা অঞ্চল। তো সে জায়গা থেকে আমাদের উন্নয়ন পরিকল্পনাটাকে বিভিন্ন মাত্রায় সাজাতে হয়। নদী ভাঙ্গন প্রবণ এলাকা আছে। তো অবশ্যই আমাদের টার্গেট হলো, ১ম যে ব্যাপারটা সেটা হলো, আসলে মানুষজন কিন্তু জনপ্রতিনিধিদের কাছে তারা কিন্তু ভাত কাপড় চায় না। প্রথমত নিরাপত্তা চায়। কৃষক তার কৃষির মাধ্যমেই রোজগার করবে। ব্যবসায়ী তার দোকানের মাধ্যমেই রোজগার করবে। কিন্তু সে চায় তার ওখানে যেন কেউ হস্তক্ষেপ না করে। তার যেন সরকারি যতটুকু বরাদ্দ সেটা যেন দেওয়া হয়। তার কাছে গিয়ে যেন কেউ চাঁদা না চায়। তো আপনাকে আমরা একটু প্রথমত থামাতে চাই যে আপনি বলছিলেন যে চাঁদার ব্যাপারে বা তাদের হস্তক্ষেপের ব্যাপারে। পূর্বেও কি এমন কোনো কিছু হয়েছে যে সে জায়গায় চাঁদাবাজি বা এরকম কিছু? অবশ্যই, এবং এখনো চলছে। আমরা এটাই চাই যে পুরোপুরিভাবে এই চাঁদাবাজি, দুঃশাসন এগুলি আমরা বিলুপ্ত করতে। সেখান থেকে আমরা আমাদের কৃষকদের জন্য, আমাদের নদীমাতৃক এলাকার জন্য, যেমন নদীমাতৃক এলাকাগুলোতে আমরা কিভাবে নদী ভাঙন রোধ করা যায় সেটার জন্য আমরা স্থায়ী টেকসই পরিকল্পনা আমাদের হাতে আছে। আমরা গাইড ওয়ালের মাধ্যমে, স্পামের মাধ্যমে, তারপরে হচ্ছে বিভিন্ন উপায়ে যেভাবে আম আ নদী ভাঙন রোধ করা যায় আমরা সেই ব্যবস্থা করব। একই সাথে আমাদের বিচ্ছিন্ন এলাকাগুলি, চরাঞ্চলগুলির মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, উন্নয়নের ব্যবস্থা আমরা করব। চরাঞ্চলের মানুষরা যেন আমাদের এলাকার সঙ্গে, জনপদের সঙ্গে যুক্ত হতে পারেন। বিশেষ করে রোগীরা যেন যেকোনো সময় রিস্কি রোগী যারা আছেন, তারা যেন সুচিকিৎসা পেতে পারেন। আমরা সেজন্য চরাঞ্চলে আমরা ৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের আমরা পরিকল্পনা নিয়েছি, এবং জরুরি রোগী হলে ঢাকা আনতে হবে, বরিশাল নিতে হবে। সেক্ষেত্রে আমরা রিভার অ্যাম্বুলেন্সের আমরা ব্যবস্থা করব। সহ আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্টেডিয়াম নির্মাণ, পার্ক নির্মাণের মাধ্যমে এবং জলাবদ্ধতা পৌরসভার মধ্যে যে আছে সেগুলি দূরীকরণ এর মাধ্যমে মানুষকে যেভাবে একটা সুশাসনের আওতায় নিয়ে আসা যায়। মোটা দাগে আমরা যদি বলি যে একটা টেকসই উন্নয়নের মধ্যে আনা যায়, সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমরা তা করব। তার চেয়ে বড় কথা হলো, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের রাস্তাঘাটগুলি বর্তমানে খুবই খারাপ অবস্থা আছে। আমাদের গলাচিপা দশমিনায় হেন কোনো এলাকা নাই যেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে। সবগুলি রাস্তাঘাট খুব দুরবস্থার মধ্যে আছে। তো প্রথমত আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। কারণ চায়নাতে একটা প্রবাদ আছে যে, তুমি যদি অর্থনৈতিক উন্নয়ন চাও বা আর্থসামাজিক উন্নয়ন চাও, সেক্ষেত্রে তোমাকে আগে যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে। আমাদের বাঙালিদের কিন্তু বেশিরভাগ সময় চলে যায় রাস্তায়। বাসের মধ্যে জ্যামে, তারপরে হচ্ছে ট্রেনে, প্লেনেও কিন্তু আমাদের দেশে দেরি করে ছাড়ে। এই যে সংস্কৃতি। এজন্য আমরা চাইবো যে আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নয়ন ঘটাতে। এর মাধ্যমে মানুষ যেন তাদের সময়টা কাজে বিনিয়োগ করতে পারে। রাস্তায় যেন বিনিয়োগ না করতে হয়। ধন্যবাদ আপনাকে। ভালো বলেছেন। নির্বাচন মানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু মাঠে নেই এবং বিএনপি অনেক বছর পরেই তারা বলছে যে ভোটাধিকার ফিরে পেয়েছে। তো এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে ইতিহাসের সবচাইতে আম আ একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আপনার কি মনে হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সংঘাতের শঙ্কা আপনি দেখছেন? দেখুন, সংঘাতের শঙ্কা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। কারণ সংঘাত সামনে শুধু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না বটে। কিন্তু আ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যেও কিন্তু সংঘাতের সংস্কৃতি আগে ছিল। সেজন্য তারা যে এবার সেই সংঘাত উস্কে দেবে না, এটা আমরা বলতে পারি না। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবেন, তারা এটার ব্যাপারে যেন পুরোপুরি অ্যাক্টিভ থাকেন, তথা এই সংঘাত যেন না হতে পারে। একই সাথে আমার মনে হয় যে কোন সংঘাত করে এবার তারা কুল পাবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন এতটাই সচেতন এবং এতটাই সাহসী, কেউ সংঘাত করে পার পেয়ে যাবে, সেই সুযোগ বোধহয় এই বাংলাদেশে ২৪ পরবর্তী বাংলাদেশে আর হবে না। আ সেক্ষেত্রে আমরা বলব যে যারা সংঘাত করতে চান তারা যেন সচেতন হয়ে যান। কারণ বাংলাদেশের আগের মতো নাই। আমরা সেই পুরনো সংস্কৃতি বাংলাদেশে দেখতে চাই না। নতুন একটা বাংলাদেশ দেখতে চাই। সংঘাতমুক্ত, বিবাদমুক্ত, এক আ বা আবাদ বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ, সবার ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। অবশ্যই সরকারের দায়িত্ব আছে এবং আমাদের সাধারণ ভোটার যারা জনগণ, তাদেরও দায়িত্ব আছে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। তারাও যেন এলার্ট থাকে। কেউ যেন কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভোট কেন্দ্রের আশপাশে ঘটাতে না পারে। আমাদের ভোটারদেরকেও এবং বিশেষ করে তরুণদেরকেও সচেতন থাকতে হবে। ধন্যবাদ। গলাচিপা এবং ১০ মিনা আপনার সংসদীয় এলাকা। আপনি আমাদের সকালবেলায় যে স্টুডিওর মাধ্যমে বা সকালবেলার মাধ্যমে তাদের কাছে জনগণের কাছে কি বার্তাটুকু দিতে চান বা কি প্রত্যাশা রাখছেন তাদের প্রতি?
আমার গলাচিপা দশমিনার মানুষ এবং বিশেষ করে আমার তরুণ প্রজন্ম, আমি আপনাদেরকে বলবো যে এই তরুণ প্রজন্মই কিন্তু বাংলাদেশের বর্তমান শক্তি। কারণ তারুণ্য বাংলাদেশ সহ পুরো বিশ্বকে কি একটা চেঞ্জেস এনে দিচ্ছে, শুধু বাংলাদেশ কিন্তু নয়, পরাপর শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ এরকম বেশ কিছু দেশেই কিন্তু তরুণরা কিন্তু এই চেঞ্জেস এর চেঞ্জ মেকার বলতে পারি। তো সেখান থেকে আমি তরুণদের প্রতি এই আহ্বান রাখতে চাই যে আমিও আপনাদের এই জেনজি প্রজন্মের একজন সদস্য এবং এই জুলাই অভ্যুত্থানের একজন আমি কর্মী। সেই জায়গা থেকে আমরা যেই পরিবর্তনটা চেয়েছিলাম, বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তন, সেটা আনার জন্য আমাদের যে অসমাপ্ত যুদ্ধ, সেটা সমাপ্ত করার জন্য আপনাদের কাছে আমি আহ্বান রাখবো। এবং আমরা চাই একটা সুশাসনের বাংলাদেশ, দুঃশাসন মুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে খুনোখুনি থাকবে না, মারামারি কাটাকাটি চাঁদাবাজি থাকবে না, আমাদের মা বোনদের ইজ্জত আবরুর নিরাপত্তা থাকবে, ব্যবসায়ীদের জানমালের নিশ্চয়তা থাকবে। আমরা সেই বাংলাদেশ চাই। এক্ষেত্রে তরুণ প্রজন্ম সহ সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আমাদেরকে গ্রহণ করুন, একবার আমাদেরকে দেখুন, ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সকালবেলায় সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক পাঠকদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা স্টুডিও থেকে নির্বাচনী আমেজ ঘিরে যে আহ, আমাদের যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। গলাচিপা 10 মেনা পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের সাথে। আমরা নিশ্চয়ই আবারও দেশের অন্যান্য যে প্রার্থীরা রয়েছে, তরুণ প্রার্থীরা, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।